রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। আমরা এসে নামলাম নবদ্বীপ ধাম স্টেশনে, লঞ্চে উঠে পড়েছি। আমরা যাবো, এই নদী পারাপার হবো। এটা হচ্ছে জলঙ্গি নদী। লঞ্চে করে এসে নামলাম, মিনিট 7 মতো লাগলো। মায়াপুর ঘাটে নেমে গিয়েছি। এই হলো আমাদের রুম। মন্দিরের গেটে আমাদের টোটো নামিয়ে দিল। এই হলো মেন এন্ট্রান্স মন্দিরের। এখানে কিন্তু মহাপ্রসাদের বিভিন্ন রকম মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। গরুর গাড়িতে করে এখানে যে গোশালা রয়েছে সেই গোশালাটা দর্শন করানো হয়। মায়াপুর ঘুরতে আসলে ইসকনে থাকার থেকে ভালো কিছু অপশন কিন্তু হতে পারে না। ইসকনে যে থাকার জায়গাগুলো রয়েছে তার মধ্যে প্রভুপাদ ভিলেজ অন্যতম। মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, তবে এই গুহার ভেতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। মনে হচ্ছে যেন ছোটখাটো একটা বৃন্দাবন দর্শন করতে আমরা চলে এসেছি। এখানে বসে আছে লাড্ডু গোপাল, এর পাশেই রয়েছে জগন্নাথ দেব। এখন আমরা রয়েছি পোড়ামা তলায়, যেখানে রয়েছে পোড়ামাতা মায়ের মন্দির। এরপরে আমরা দেখে নেব মহাপ্রভুর আর একটা মন্দির, সোনার গৌরাঙ্গ। মায়াপুর যাব বলে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। রয়েছে হাওড়া স্টেশনে আমরা ধরবো সকাল 5:22 কাটোয়া লোকাল। হাওড়া বা শিয়ালদা দু জায়গা থেকে কিন্তু আপনারা মায়াপুর যেতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে যদি যেতে চান, হাওড়া থেকে যেমন আমরা যাবো নবদ্বীপ স্টেশনে, আর আপনারা যদি শিয়ালদা থেকে যান তাহলে আপনারা নামবেন কৃষ্ণনগর স্টেশনে। আমরা এখন 5:22 ট্রেন ধরছি, কাটোয়া লোকাল। সময় লাগবে 2 ঘন্টা 10 মিনিট মতো। চলুন আমি মায়াপুর কিভাবে যাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং ওখানে কোথায় থাকবো, কিভাবে ঘুরছি, মায়াপুরে কি কি দেখার আছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। আমাদের 5:22 লোকাল দিয়ে দিয়েছে, উঠে পড়বো ট্রেনে। চলুন পৌঁছে আবার কথা হচ্ছে। আমরা এসে নামলাম নবদ্বীপ ধাম স্টেশনে। ট্রেনটা ভালোই এলো, তবে মিনিট 10 লেট করেছে। এখন বাজে প্রায় 8টা। নেমে পড়েছি বেশ সকাল সকাল। দাঁড়িয়ে রয়েছি এখন 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেনটা দিয়েছিল ওই দিকের প্ল্যাটফর্মে, 3 নম্বর প্ল্যাটফর্মে। আমরা চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই বেরোতে হবে। আমরা এখান থেকে অটো বা টোটো করে চলে যাব নবদ্বীপ ঘাট। ওখান থেকে ফেরি করে পার হব, হয়ে চলে যাচ্ছি, আর চলে যাব আমরা মায়াপুরে। চলুন আমি কিভাবে যাচ্ছি আপনাদের দেখাবো। আমি যেভাবে যাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই পৌঁছাতে পারেন, এবং খুব সস্তায় পৌঁছাতে পারেন মায়াপুর। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে বেরিয়ে এলাম। স্টেশনের বাইরে এখান থেকে বেরোলেই টোটো পেয়ে যাবেন, যেটা এরা নবদ্বীপ ঘাটে নিয়ে যাচ্ছে। ভাড়া পড়বে 20 টাকা করে, আর যদি আপনারা শেয়ারে পড়ছে 20 টাকা। যদি আপনারা এটাকে বুক করে নেন তাহলে পড়বে 100 টাকা। টোটো করে চলে এলাম নবদ্বীপ ঘাটে। এই হলো ঘাট। আসতে টোটোতে আসতে সময় লাগলো 10 মিনিট। আর এই হলো টিকিট কাউন্টার, যেখান থেকে ফেরির টিকিট পাবেন। 2 রকমের আছে, একটা হচ্ছে লঞ্চ আছে, একটা হচ্ছে নৌকা আছে। লঞ্চে করে যদি যান ভাড়া পড়ছে 10 টাকা, আর যদি নৌকায় যান তাহলে ভাড়া পড়ছে 5 টাকা। আমরা এখন এই লঞ্চ বা নৌকা যেটাই পাচ্ছি তাতে করে পার হয়ে যাব, পৌঁছবো গিয়ে মায়াপুর ঘাটে। লঞ্চে উঠে পড়েছি, আমরা যাবো, এই নদী পারাপার হবো। এটা হচ্ছে জলঙ্গি নদী। সামনে রয়েছে নৌকা, একটা নৌকা ছেড়ে চলে গেল। আমরা যেহেতু লঞ্চের টিকিট, সেই কারণে লঞ্চে দাঁড়িয়ে আছি, লঞ্চটা এখনো ছাড়েনি। আর এই এখান থেকেই দেখতে পাচ্ছি ইসকন মন্দিরটা, যেই মন্দিরটা এখনো নির্মাণ কার্য চলছে, সেই মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা এসে নামলাম, লঞ্চে করে এসে নামলাম। মিনিট 7 মতো লাগলো, মায়াপুর ঘাটে নেমে গিয়েছি। এবার আমরা হোটেলে যাব। আমরা একটা হোটেল বুক করেই এসেছি, সেই হোটেলেই আমরা এখন যাব। মায়াপুর ঘাটের খুব কাছেই রয়েছে হোটেলটা, হোটেল সানশাইন ভিলা। আমি সেখানেই যাব। চলুন হোটেলে গিয়ে পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আমরা হোটেল সানশাইন ভিলাতে চলে এসেছি, রয়েছি একদম রিসেপশনেই। এখানকার প্রসেস কমপ্লিট করে আমরা এবার যাব রুমে, আপনাদের রুমটা দেখাবো। আমরা চলে এলাম আমাদের রুমে। এই হলো আমাদের রুম। রুমটা বেশ সুন্দর, একদম নতুন হোটেল। জাস্ট কিছুদিন হলো, মাস 3-4 হয়েছে এই হোটেলটা চালু করা হয়েছে। আর এই রুমটাই আমরা রয়েছি। রুমটা কিন্তু ভীষণ সুন্দর, চারিদিকটা খুব সুন্দর মানে করে বানানো হয়েছে। অ্যাকচুয়ালি পুরো টালি দিয়ে করা হয়েছে দেওয়ালগুলো। ফল সিলিং রয়েছে, সিলিং এ সুন্দর লাইট লাগানো। এসি রুম, আর জানলা রয়েছে, জানলার সঙ্গে পর্দা। আর খাট যেটা রয়েছে, খাটটা একদম কাঠের খাট, একদম কাঠের খাট। আর এই পাশে রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম আলনা।
এটাও একটা ইউনিক এই জিনিসটা, এটাও বেশ ভালো লাগছে। দেখে নেব আমাদের রুমের ওয়াশরুমটাও। এই হলো ওয়াশরুম, ওয়াশরুমটাও বেশ সুন্দর, ঝকঝকে তকতকে ওয়েস্টার্ন ওয়াশরুম, আর গিজার রয়েছে। আরো একটা দারুণ জিনিস, মায়াপুরে এসে কিন্তু এরকম জিনিস খুব একটা পাবেন না। একটা ইউনিক জিনিস দেখাচ্ছি, একদম নদীর পাড়ে বসে সন্ধ্যেবেলায় বা সকালবেলায় চা কফি খেতে খেতে বা কিছু খাবার খেতে খেতে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে দেখার মতো জায়গা পাচ্ছেন কোথায়? আমি যে হোটেলটা আপনাদের দেখাচ্ছি সেখানেই কিন্তু পাবেন। এই সুন্দর জায়গাটায় বসে, যেখানে পাশে রয়েছে জলঙ্গি নদী, এখানে বসে চায়ের কাপ একটা হাতে নিয়ে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটাতে পারেন। সঙ্গে যদি আপনারা কিছু খাবারও খেতে চান, এখানে বসে খেতে পারেন, সেটাও কিন্তু পেয়ে যাবেন। হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, যাব একটু মন্দিরেই। এখান থেকে মন্দিরের দূরত্ব টোটোতে করে গেলে 10 টাকা ভাড়া, হেঁটেও যাওয়া যেতে পারে। হেঁটে মিনিট 10-15 সময় লাগবে। এই হলো মন্দিরের রাস্তাটা, এই রাস্তা ধরেই মন্দিরে যেতে হবে। সোজা গেলেই কিন্তু মন্দির পড়বে, এখানেই টোটো পেয়ে যাবেন। মন্দিরে যাচ্ছি এবার। এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক টোটো রয়েছে, টোটো করেই যাব, হেঁটে যাব না, আমরা টোটো করেই চলে যাব মন্দিরে। মন্দিরে গেটে আমাদের টোটো নামিয়ে দিল। এই হলো মেন এন্ট্রান্স মন্দিরে, আর এইখানটাই আপনাদের টোটো নামিয়ে দেবে। এই যে কত টোটো দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে আপনারা যদি আবার কোথাও যেতে চান টোটো পেয়ে যাবেন। আমরা টোটোতে এলাম, আপনারা হেঁটেও আসতে পারেন, হেঁটে আসলে মিনিট 10-12 মতো লাগবে। আর এখান থেকেই আবার আপনারা চাইলে লোকাল সাইট সিইং করার জন্য প্রচুর টোটো অটো পেয়ে যাবেন। আর এই মন্দিরের ভেতরে এখন আমরা যাব, চলুন মন্দিরের ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। রাধে 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 রাধে। আমি প্রবেশ করেছি এই ইস্কন মন্দিরের চত্বরে, প্রবেশ করে গিয়েছি। ঢুকেই কিন্তু যেটা পাচ্ছেন, একদম মন্দিরে ঢুকেই অখণ্ড হরিনাম সংকীর্তন, যেখানে সারা দিন হরিনাম সংকীর্তন হয়। এখানে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে এবং সেখানে চলছে হরিনাম সংকীর্তন। ইস্কনে এলে আমরা কিন্তু এখানকার প্রসাদ গ্রহণ করতে চাই। বেশিরভাগ যারা আমরা ইস্কনে আসি বা এখানে দর্শন করতে আসি, সেইখানে তারা কিন্তু চাই এখানকার প্রসাদ গ্রহণ করতে। এখানে কিন্তু মহাপ্রসাদের বিভিন্ন রকম মহাপ্রসাদের কুপন পাওয়া যায়। প্লাস হরিনাম সংকীর্তন যেখানে আছে তার উল্টো দিকেই রয়েছে এরকম কাউন্টার। এখানে এসে সবার আগে আপনারা যারা প্রসাদ গ্রহণ করতে চাইছেন, সকালে এসে কুপনটা কেটে নেবেন। পরপর রয়েছে সুলভ প্রসাদের কুপন রয়েছে 50 টাকা। এরপরে রয়েছে গীতা ভবনের কুপন। আসলে এখানকার বিভিন্ন ভবনের আলাদা আলাদা কুপন হয়। গীতা ভবনের কুপনের দাম পড়ছে 80 টাকা। এর পাশে রয়েছে নামহট্ট ভবনের কুপন। নামহট্ট ভবনের কুপন পড়ছে 60 টাকা। এখানে থাকছে সাদা ভাত, ডাল, সবজি, পনির আর পায়েস, সবই কিন্তু নিরামিষ খাবার পাবেন। আর রয়েছে গদা ভবন, গদা ভবনের দাম পড়ছে 80 টাকা। আর রাতের খাবার যদি নেন সেটা পড়ছে 60 টাকা। দুপুর 1টা থেকে 2:30 সময় মহাপ্রসাদ কিন্তু বিতরণ করা হয়। আরো একটা মহাপ্রসাদের কুপন এখানে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে শ্রীলা প্রভুপাদ কিচেন। সেখানে পাচ্ছেন ব্রেকফাস্ট সকাল 8টার সময় 50 টাকার কুপন, লাঞ্চের কুপন হচ্ছে দুপুর 1টার সময় 100 টাকা, আর ডিনারের 8টার সময় থাকছে 60 টাকা করে কুপন। ক্যাম্পাসটা যেহেতু যথেষ্ট বড়, সেই কারণে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। মেন গেট দিয়ে যখন প্রবেশ করছেন, প্রবেশ করেই এই জিনিসটা পাবেন। যারা বুঝতে পারছেন না কোথায় কোন ভবনটা রয়েছে, কোথায় কি কি দেখার রয়েছে, কোথায় প্রসাদের কক্ষ রয়েছে বা থাকার জায়গা কোথায় কি রয়েছে, দেখতে চাইলে জানতে চাইলে এই জায়গাটা এটা ফলো করে তারপরে যান, তাহলে সুবিধা হবে। আর এখানে যেটা তৈরি হচ্ছে, এই মন্দিরটা কিন্তু এখনো তৈরি হচ্ছে। এটা বিশাল মন্দির তৈরি হচ্ছে, এটা বলা হচ্ছে বিশ্বের বড় মন্দির। এই মন্দিরটা কিন্তু এখনো তৈরি হচ্ছে, ভেতরে এখনো পর্যন্ত কোনো বিগ্রহ নেই, আপাতত তৈরির কাজ চলছে। মন্দিরটাও কিন্তু সত্যি দূর থেকে আমরা এইটাই দেখতে পাচ্ছিলাম, গঙ্গার ঘাট থেকে কিন্তু আমরা এইটাই দেখতে পাচ্ছিলাম। যখন আমরা লঞ্চে ছিলাম তখন এই মন্দিরটাই আমরা দেখতে পাচ্ছিলাম। এইখানে রয়েছে এখানে কোন সময় কোন আরতিটা হয় সেই টাইমিংটা এখানে দেওয়া রয়েছে। সামনে যে অপূর্ব সুন্দর মন্দিরটা দেখছেন, এটাই হচ্ছে শ্রীলা প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির। এই মন্দিরটাতে আমরা যাব। সামনে একটা খুব সুন্দর ফোয়ারা করা রয়েছে, অনেকটা বড় একটা ঘেরা পুষ্করিণী রয়েছে, তার উপর রয়েছে একটা ফোয়ারা, দেখতে ভীষণ ভালো লাগছে। এই মন্দিরটা হলো পুষ্প সমাধি মন্দির, ঘুরে যেতে হবে মন্দিরটা। এই হলো মন্দিরের ভিউটা এখান থেকে। পুষ্প সমাধি মন্দির, যেটি ইসকনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদের স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়েছে।
প্রভুপাদের প্রয়াণের পর তার ব্যবহৃত মালা দিয়ে এই সমাধি স্থানটি নির্মাণ করা হয়। এখানে এসে আপনারা একটা মুভি থিয়েটারও দেখতে পারেন, যেটা রয়েছে ডোম থিয়েটার, যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। এখানে এটা এসি একটা থিয়েটার করা রয়েছে, যেখানে 40 টাকার টিকিট কেটে 25 মিনিটের একটা শো দেখতে পারেন। শোটার নাম হচ্ছে গৌরাঙ্গ দর্শন। এইখান থেকে টিকিটটা কাটতে হবে আপনাদের। দুপাশে দুটো টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের। ইসকন চত্বর যদি আপনারা ঘুরে দেখতে চান, এরকম গরুর গাড়িতে করেও কিন্তু ঘুরে দেখতে পারেন। এই যে দেখুন, এরা কিন্তু ইসকন ক্যাম্পাসটাকেই ঘুরে দেখছেন এই গরুর গাড়িতে করে। এছাড়াও রয়েছে টোটোর সুবিধা, টোটোতে করেও কিন্তু আপনারা ঘুরতে পারেন ইসকন ক্যাম্পাস, আবার পায়ে হেঁটেও ঘুরতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তবে এই গরুর গাড়ি কনসেপ্টটা কিন্তু ভীষণই ভালো। গরুর গাড়িতে করে এখানে যে গোশালা রয়েছে, সেই গোশালাটা দর্শন করানো হয়। এখানে যারা গোশালায় যেতে চাইছেন 10 টাকা পার হেড মাত্র দিয়ে গোশালায় নিয়ে যাবে এরা। এখানে রয়েছে অন্নদান কমপ্লেক্স। কেউ যদি কোনো ভক্ত যদি এখানে কারোর কোনো নিজের জনের পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা এনাদের কারোর মৃত্যুবার্ষিকীর জন্য কোনো টাকা ডোনেট করতে চান, তাহলে এখানে করতে পারেন। এখানে বিভিন্ন রকমের রেট রয়েছে, সেই অনুযায়ী করতে পারেন। যেমন 20 জন বৈষ্ণবদের যদি খাওয়াতে চান, তীর্থযাত্রীকে খাওয়াতে চান 600 টাকা, এরকম বিভিন্ন রেট রয়েছে। এখানে এসে অন্নদান করতে চান তাহলে করতে পারেন, এইখানে এসে যোগাযোগ করতে পারেন। ইসকনে যে থাকার জায়গাগুলো রয়েছে তার মধ্যে প্রভুপাদ ভিলেজ অন্যতম। এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। অনলাইন বুক করেই বুকিং করতে হবে আপনাদের এখান থেকে। আমি অনলাইনের ওয়েবসাইট অ্যাড্রেস যেটা রয়েছে অনলাইন বুক করায়, সেটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা বুক করতে পারেন। খুব সুন্দর একটা থাকার ব্যবস্থা রয়েছে এখানে, এবং এর ভেতরেও কিন্তু রয়েছে একটা আলাদা রেস্টুরেন্ট। ইসকনে এসে যদি আপনারা সুলভ মূল্যে থাকতে চান, একটু কম বাজেটের রুমে যদি থাকতে চান, তাহলে এসে থাকতে পারেন গৌরাঙ্গ কুটিরে। এখানে রয়েছে যারা তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা। কমন টয়লেট, অ্যাটাচ বাথ দু রকমই পাবেন এইখানে। মন্দির ঘুরে আবার আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। দুপুরের খাবারটা আমরা হোটেলেই খাবো, সেইভাবেই অর্ডার করে গিয়েছিলাম। এই হলো হোটেল সানশাইন ভিলার মেনু কার্ডটা। আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই পেয়ে যাবেন, সঙ্গে চা কফিও পেয়ে যাবেন। যে যেটা অর্ডার করতে চাইছেন এখান থেকে দেখে আপনারা অর্ডার করে দিতে পারেন, আপনাদের রুমে পৌঁছে দেওয়া হবে। দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, মন্দিরে যাচ্ছি। যাওয়ার পথে আমরা আপনাদের একটা কথা বলি, আপনারা যখন এখান থেকে ফেরিঘাট থেকে মন্দিরের দিকে যাচ্ছেন, যদি আপনারা ফেরিঘাটের কাছাকাছি কোনো হোটেলে থাকেন, তাহলে হেঁটে গেলে কিন্তু এখানে পরপর বেশ কিছু মন্দির মঠ আছে। যেমন এই যে একটা মঠ আছে, খুব সুন্দর একটা বড় মঠ। এই মঠগুলো দর্শন করে নিয়ে তারপরে মন্দিরে যেতে পারেন। আমি বলবো যে পায়ে হেঁটে এই জায়গাগুলো একটুখানি ঘুরে নিন। এটাও কিন্তু খুব সুন্দর একটা মঠ। এটা হচ্ছে চৈতন্য গৌড়ীয় মঠ। পরপর এরকম মঠ আশ্রম পাবেন, এটা দেখার মতো একটা মঠ। তো এইগুলো পারলে দেখে নেবেন। এছাড়াও দুদিকে রয়েছে দোকান। এখানে ইসকনে বা মায়াপুরে এখানকার পোশাক কিন্তু খুব ভালো। গোপী ড্রেস বলে, এই পোশাকগুলো মেয়েদের রয়েছে, সেই ধরনের পোশাক, ব্যাগ, অনেক কিছু পাওয়া যায়। মার্কেটটাও একবার হেঁটে হেঁটে এক্সপ্লোর করতে পারেন। এসে গেছে সামনেই আমাদের মন্দির, জাস্ট টোটোতে করে 3-4 মিনিটই লাগে, আমাদের মন্দির এসে গেছে। এই হলো মায়াপুর ইসকনের মেন মন্দির, অর্থাৎ চন্দ্রোদয় মন্দির, যেখানে রয়েছেন শ্রী শ্রী রাধা মাধব এবং শ্রী চৈতন্য মহাপ্রভু। আমরা মন্দিরের ভেতরে যাব, তবে মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি বারণ। এই হলো মায়াপুরের চন্দ্রোদয় মন্দির, যেটা মেন মন্দির, যেটা ইসকনের। এই হলো চন্দ্রোদয় মন্দির। এখানে কিন্তু কোনো জিনিসপত্র নিয়ে প্রবেশ করা নিষেধ, যেমন ক্যামেরা, মোবাইল, ল্যাপটপ, এইসব নিয়ে প্রবেশ করা নিষেধ। এগুলো সব জমা রেখে আপনাদের প্রবেশ করতে হবে। মহিলা এবং পুরুষের আলাদা লাইন রয়েছে, সেইভাবেই প্রবেশ করতে হবে। এখানে সন্ধ্যেবেলায় 6টার সময় সন্ধ্যারতি হয়, খুব সুন্দর দেখার মতো। সকাল 4:30 সময় মঙ্গল আরতি হয় ভোরের বেলায়। তো এইগুলো এখানে দেখার মতো। তবে এখানে কোনো ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ বলে বাইরে থেকেই আমাকে দেখাতে হচ্ছে এই মন্দিরটা। এটাই কিন্তু সেই পুরনো মন্দিরটা, যেই মন্দিরটা যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন, এইটাই হচ্ছে সেই পুরনো মন্দিরটা। আর পিছনেই তৈরি হচ্ছে সেই বিশাল বড় মন্দির। এই মন্দিরটা এখনো তৈরির কাজ চলছে, যেটা আগেও বলেছি আপনাদের। এই পুরনো মন্দির যদি দেখতে চান, এইখানটায় এসেই আপনাদের পুরনো মন্দির
দর্শন করতে হবে, রাধাকৃষ্ণ দর্শন করতে হবে। চন্দ্রোদয় মন্দিরের পাশেই এখানে কিন্তু প্রসাদ বিলি হচ্ছে, এখানে ফ্রিতে প্রসাদ বিলি করা হচ্ছে। সব লাইন দিয়ে এখান থেকে প্রসাদ নিচ্ছেন, এখানে খিচুড়ি প্রসাদ বিলি করা হচ্ছে সবাইকে। ইসকনে অনেক থাকার জায়গা রয়েছে, অনেক ভবন এরকম পাবেন যেখানে থাকার জায়গা রয়েছে তীর্থযাত্রীদের জন্য। এখান থেকে বুকিং কিভাবে করতে হয়, এখন আমি যেমন এটা দেখাচ্ছি চক্র ভবন, এখানেও ভীষণ ভালো থাকার ব্যবস্থা রয়েছে, অনেকটা বড় বিল্ডিং। তো এরকম ভবন অনেক রয়েছে, আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে বুকিং করবেন। এই ভবনগুলোতে যদি থাকতে চান, গদা ভবন রয়েছে, এরকম অনেক শঙ্খ ভবন রয়েছে, এরকম অনেক ভবন রয়েছে। সেই ভবনগুলো বুকিং করতে গেলে কিভাবে করবেন, আর বুকিং এর নাম্বার কি আছে, অনলাইন বুকিং করলে তার ওয়েবসাইট কি আছে, সমস্ত কিছু আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমেই জানাবো। মায়াপুর ঘুরতে আসলে ইসকনে থাকার থেকে ভালো কিছু অপশন কিন্তু হতে পারে না। হ্যাঁ, বাইরে অনেক হোটেল রয়েছে, তবে এই ইসকনে এসে যদি থাকেন ভেতরে, তাহলে কিন্তু অন্যরকমই একটা পরিবেশ পাবেন। এবার বুকিং কিভাবে করবেন, এখানে মেনলি অনলাইন বুকিংই হয়, অফলাইন বুকিং খুব কম হয়, কারণ অনলাইনে ম্যাক্সিমাম বুকিং যেহেতু হয়ে যায়, অফলাইনে কোনো নিশ্চয়তা নেই। সেই কারণে অনলাইন বুকিং করতেই আমি বলবো, রেকমেন্ড করবো অনলাইন বুকিং করে আপনারা আসুন। এইটা হলো গদা ভবনের বিল্ডিং, এখানে আমি এর আগে থেকেছি, থাকার ব্যবস্থা খারাপ নয়, বেশ ভালো। তবে হ্যাঁ, কিছু কমন টয়লেট ছিল, এখন কি অ্যাটাচ টয়লেট আছে কিনা জানি না, তবে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং রেটও বেশ কম। আমি এদের ওয়েবসাইট অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা ওই ওয়েবসাইট অ্যাড্রেসে গিয়ে অনলাইন বুকিং করে ফেলতে পারেন। তো এখান থেকে গদা ভবন, ঈশ্বরদান ভবন, শঙ্খ ভবন এবং চক্র ভবন, এই 4টে ভবনের বুকিং এই গদা ভবন থেকে হয়। বাকি ভবন যেগুলো রয়েছে সেগুলো সব ইন্ডিভিজুয়ালি। আমি দেখাবো আর কোন কোন ভবন এখানে রয়েছে, চেষ্টা করছি আপনাদের দেখানোর। এরপর যে ভবনের সামনে চলে এলাম সেটা হলো নামহট্ট ভবন। এখানেও রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা, এখানেও দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, তার জন্য আগে থেকে ভোগের কুপন কাটতে হবে। নামহট্ট ভবনের ঠিক পাশেই রয়েছে গৌরনিতাই ধর্মশালা, যেখানে খুব সামান্য টাকার বিনিময়ে থাকার ব্যবস্থা রয়েছে, তবে এখানে রয়েছে কমন টয়লেট। সন্ধ্যেবেলায় খুব সুন্দর আরতি হয়, যেমন মন্দিরের ভেতরে, রাধা মাধব মন্দিরের ভেতরে, সেটা দেখলাম। এখানেও খুব সুন্দর হরিনাম হচ্ছে, এই হরিনামটা দেখলাম। এবার চলে এলাম আপনাদের কাছে, কিছু এখানে যে স্টলগুলো রয়েছে সেইগুলো একটু ঘুরে দেখাবো। সন্ধ্যেবেলায় এখানটায় আরতি দেখার পরে এই স্টলগুলো একটু ঘুরে দেখতে পারেন। মন্দিরের ভেতরে, ক্যাম্পাসের ভেতরেই বেশ কিছু দোকান রয়েছে পর পর লাইন দিয়ে, যেখানে জামা কাপড়, অনেক রকমের জিনিস, ঠাকুরের ছবি, রাধাকৃষ্ণের বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন পুজোর সামগ্রী, অনেক কিছু পাওয়া যায়। এই যে দেখছেন পরপর দোকান রয়েছে, এই দোকান থেকে কিন্তু আপনারা কিছু কেনাকাটা সেরে নিতে পারেন। কিরকম দাম আছে এগুলো? ডবল ঘের, আচ্ছা, 1050। ব্লাউজ কি মানে ফ্রি সাইজ? এই হলো মন্দিরের গেট, ইসকন মন্দিরে। আর বেরোলেই পাচ্ছেন এরকম বড় মার্কেট, দুপাশে প্রচুর দোকান, জামা কাপড়ের দোকান, খাওয়া দাওয়ার দোকান, সবকিছু কিন্তু এখানে পাবেন। সঙ্গে হোটেলও কিন্তু অনেক আছে। যারা এখানে এসে মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন, মন্দিরের ভেতরে থাকার জায়গা পাচ্ছেন না, মন্দিরের কাছাকাছি থাকতে চাইছেন, তারা এখানে অনেক হোটেল পেয়ে যাবেন, সেখানে কিন্তু থাকতে পারেন এবং খাওয়ার হোটেলও পেয়ে যাবেন অনেক। বেশ রাত হয়ে গেছে, ফিরে এলাম আমাদের হোটেলে। এখন মনে হচ্ছে এই নদীর ধারে বসে এক কাপ চায়ে চুমুক দিলে মন্দ হয় না, তাই অর্ডার করে দিলাম 1 কাপ চা। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। মায়াপুরে আজকে আমাদের দ্বিতীয় দিন, অর্থাৎ শেষ দিন। আজ কিন্তু আমরা ফিরে যাব। সকালবেলা একটু তাই বেরিয়ে পড়েছি, যাচ্ছি মন্দিরেই। সকালবেলা মন্দির দর্শন করতে কিন্তু ভীষণ ভালো লাগে। মায়াপুরের মন্দিরের পরিবেশটাও সকালবেলা ভালো লাগে, তবে খুব সকাল সকাল বেরোতে পারিনি, একটু বেলা হয়ে গেছে। পরের দিন সকাল, অর্থাৎ দ্বিতীয় দিন, আমরা বেরিয়ে পড়লাম নবদ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। কারণ নবদ্বীপ আর মায়াপুর নদীর এপার আর ওপার, আর আমাদের ফিরতে হবে নবদ্বীপ হয়েই। তাই ফেরি পার হয়ে নবদ্বীপ ঘুরে তারপর ফেরার পরিকল্পনা।
আপনারাও আমাদের মতো এইভাবে এক রাত দুদিনে মায়াপুর এবং নবদ্বীপ ঘুরে দেখতে পারেন। হাতে সময় থাকলে একটা দিন নবদ্বীপে থাকতেও পারেন। নবদ্বীপে ফেরিঘাটের কাছেই রয়েছে বেশ কিছু হোটেল, এছাড়াও রয়েছে অনেক আশ্রম এবং মঠ যেখানে থাকা যেতে পারে। আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ ঘাটে এবং ঘাট থেকে এগিয়ে এসেই দেখলাম এখানে রয়েছে প্রচুর টোটো। এই টোটো করেই আজ আমরা ঘুরে দেখব পুরো নবদ্বীপটা। টোটো ঠিক করার আগে অবশ্যই দরদাম করে নেবেন এবং জেনে নেবেন কোন কোন জায়গা ওরা ঘোরাবে। নবদ্বীপে এসে যারা ডে ট্যুর করতে চাইছেন, এখানে অনেক কিছু দর্শনীয় স্থান আছে। আজ আমি সেগুলি আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে, কোন কোন জায়গা আছে দেখার জন্য। চলুন আমার ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। নবদ্বীপ ধামে দাঁড়িয়ে রয়েছে খেয়াঘাটের সামনে, এই টোটোতে করেই আমি সমস্ত জায়গাগুলো ঘুরবো। চলুন তাহলে শুরু করা যাক এখানকার নবদ্বীপ ভ্রমণ। প্রথমেই চলে এলাম রাধারানীর মন্দির এবং গুপ্ত বৃন্দাবনে। একদম নবদ্বীপ ধাম যে খেয়াঘাটটা আছে তার কাছেই এই মন্দিরটা পড়ছে। এই রাধারানী মন্দিরটি ভগবান কৃষ্ণের প্রতি দেবী রাধার প্রেমের প্রতিরূপ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী শ্রীকৃষ্ণের ওপর রাধা যখন ক্ষুব্ধ হয়েছিলেন, সেই বিরহ ও মিলনের আখ্যানকে কেন্দ্র করে এই মন্দিরের আবহ তৈরি হয়েছে। এখানেই রয়েছে গুপ্ত বৃন্দাবন। রাধারানী মন্দির চত্বরের ভেতরেই এটি অবস্থিত। মন্দির চত্বরে অনেক দোকানপাটের সঙ্গে সঙ্গে রয়েছে পূজা সামগ্রীর দোকানও। এরপর চলে এলাম নিমাইয়ের জন্মস্থানে, অর্থাৎ যেখানে চৈতন্যদেব জন্মেছিলেন। আমরা সবাই জানি নবদ্বীপে উনি জন্মেছিলেন। সেই নবদ্বীপের যেখানে উনি জন্মেছিলেন, নবদ্বীপ গ্রামের বৈদিক ব্রাহ্মণপল্লী যে গ্রাম, সেখানে চলে এসেছি। বর্তমানে এটা প্রাচীন মায়াপুর নামে পরিচিত। এখানেই রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গের জন্মস্থান। আমরা যাব এই মন্দিরের ভিতরে। এখানে লেখাও রয়েছে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, যেটি বর্তমানে হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত 2020 সালে ঘোষণা করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি নিমাই নামেও পরিচিত, 1486 সালের 28শে ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একটি নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন বলেই তাকে নিমাই বলে ডাকা হতো। তবে তার প্রকৃত জন্মস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নবদ্বীপ এবং সংলগ্ন মায়াপুর নিয়ে বিতর্ক রয়েছে। আপনারা আমার সঙ্গে দেখছেন নবদ্বীপের লোকাল সাইট সিইং। নবদ্বীপে কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে যেগুলো দর্শনীয়। আমি সেই সব জায়গাগুলোই ঘুরিয়ে দেখাচ্ছি। এখন চলে এসেছি 60 ফুটের মহাপ্রভু দর্শন করতে। এই মন্দিরটার নাম হলো নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। আমরা প্রবেশ করব ভেতরে। ভেতরে প্রবেশ করতে গেলে এখানে 10 টাকার টিকিট নেওয়া হচ্ছে। এই মন্দির নির্মাণ বাবদ 10 টাকা করে টিকিট এরা নিচ্ছে সেবা মিশন থেকে। চলুন এই ভেতরে আমরা যাব, মন্দির দর্শন করব। 60 ফুটের মহাপ্রভুর দর্শন আমরা করব। প্রবেশ করলাম 60 ফুটের মহাপ্রভুর দর্শনের। আমরা এখান থেকেই দেখতে পাচ্ছি মহাপ্রভুকে দেখতে পাচ্ছি, তবে এই গুহার ভেতর দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। চলুন যাওয়া যাক। গুহার ভেতরে প্রবেশ করেছি। অন্ধকার গুহার মধ্যে দিয়ে যাচ্ছি, মাঝখানে মাঝখানে আলো লাগানো রয়েছে। এরপরেই মনে হচ্ছে গিয়ে উঠবো একদম 60 ফুটের মহাপ্রভুর সামনে। ঠিকই বললাম, গুহা থেকে বেরিয়েই চলে এলাম একদম মহাপ্রভুর সামনে। এই হলো 60 ফুট মহাপ্রভু। সত্যি অনেক বড় মূর্তি এখানে রয়েছে। এখানটা একটা পরিক্রমাও করা যায়। আমরা একটুখানি মহাপ্রভুকে পরিক্রমাও করে নেব। সামনে রয়েছে রাসলীলার কিছু মূর্তি। এখানে রাসলীলা করতেন যে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণের যে রাসলীলা, সেগুলোই তুলে ধরা হয়েছে। মনে হচ্ছে যেন ছোটখাটো একটা বৃন্দাবন দর্শন করতে আমরা চলে এসেছি। আগেরটা আগেরটা চৈতন্যদেবের জন্মস্থান দেখলাম, এবার চলে এলাম মহাপ্রভু দর্শন করতে এবং মনে হচ্ছে যেন বৃন্দাবনেই রয়েছে, একটা ছোট্ট বৃন্দাবনে।
এখানে রয়েছে একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটাও কিন্তু দর্শন করতে পারেন যখন 60 ফুটের মন্দির দর্শন করতে আসেন, গৌরাঙ্গকে দর্শন করতে আসেন 60 ফুটের। এই মিউজিয়ামের ভেতরেই চলে এসেছি, এখানে বসে আছে লাড্ডু গোপাল, এর পাশেই রয়েছে জগন্নাথ দেব। এরপর চলে এলাম নবদ্বীপ রামকৃষ্ণ মিশনে। যদিও বেশ বেলা হয়ে গেছে, তাই মন্দিরের মেন গেট বন্ধ, তবুও চেষ্টা করব মন্দিরের ভেতরে প্রবেশ করার। প্রতিটা রামকৃষ্ণ মিশনের মতো এই মিশনটাও খুব সুন্দর। এই মিশনের অফিসে যারা আছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম এখানেও রয়েছে ভক্তদের থাকার ব্যবস্থা, তবে আগে থেকে বুক করে আসতে হবে। অন্যান্য রামকৃষ্ণ মিশনের মতো এখানেও মেল করেই বুক করতে হয়। এরপরে চলে এলাম নিত্যানন্দ মিলন মন্দিরে। তবে এই একটা সরু গলির মধ্যে চলে এসেছি। এখানে এই গলিটার মধ্যে রয়েছে প্রচুর মন্দির, দুপাশে মন্দির রয়েছে। এই পাশে রয়েছে নিত্যানন্দ মিলন মন্দির, যেখানে নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছিল, এখান থেকে হরিনাম প্রচার শুরু হয়েছিল। এখন সেখানেই রয়েছে। মিলন মন্দিরের ভেতরে আমি যাবো, যদিও সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ, ভিডিও করতে পারবো না। তবে এই জায়গাটা, যে জায়গাটা দেখাচ্ছি, যে গলিটা দেখাচ্ছি, এই রাস্তাটাই হচ্ছে মহাপ্রভু পাড়া। এখানেই বলা হয় মহাপ্রভু বাস করতেন। চৈতন্যদেব, শ্রী চৈতন্যদেব এখানেই বাস করতেন। এই গলিটার ভেতরেই রয়েছে অনেক মন্দির, আমরা একে একে দর্শন করব। প্রচুর দর্শনার্থী কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে প্রচুর টুরিস্ট এখানে রয়েছেন। এই যে টোটো করে সব পরপর বেরোচ্ছেন, এইভাবে কিন্তু টোটোতে করেই সারাদিন এই দু তিন ঘন্টার মধ্যে আপনারা সমস্তগুলো কমপ্লিট করে নিতে পারেন। এখানে যত মন্দির আছে দেখুন, পরপর টোটো দাঁড়িয়ে রয়েছে। বাইরেও, গলির বাইরেও কিন্তু রয়েছে প্রচুর টোটো, ভেতরে রয়েছে অনেক দর্শনার্থী। এরপরে আমরা দেখে নেব মহাপ্রভুর আর একটা মন্দির, সোনার গৌরাঙ্গ। এই মন্দিরটাও বেশ নাম করা, এখানকার মন্দিরের মধ্যে অন্যতম সোনার গৌরাঙ্গ। এখানে মহাপ্রভুর উপনয়ন লীলা রয়েছে এই মন্দিরটাতে। এই মন্দিরে কিন্তু প্রবেশ করতে গেলে 5 টাকা করে টিকিট কাটতে হয়, আমরা 5 টাকার টিকিট কেটে নেব। সোনার গৌরাঙ্গ এটি হলো একটি হেরিটেজ সাইট, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর অষ্টধাতুর মূর্তি রয়েছে, যে কারণে মূর্তির রং দেখে মনে হয় সোনার। এই মন্দিরটি প্রতাপচন্দ্র গোস্বামী নির্মাণ করেছিলেন। এখানে মহাপ্রভুর পাদুকা জোড়াও সংরক্ষিত আছে। এরপরে এলাম একটা খুব পুরনো মন্দির, অনেক পুরনো। অ্যাকচুয়ালি নবদ্বীপ জায়গাটাই তো অনেক পুরনো, এই বাড়িটাও যেটা আছে বা মন্দির, সেটা অনেক পুরনো, একটা বাড়ির মতো। তার ভেতরে মন্দিরটা সচিমাতা বিষ্ণুপ্রিয়ার মন্দির, অর্থাৎ বিষ্ণুপ্রিয়া মানে নিমাইয়ের স্ত্রী এবং সচিমাতা মা মানে নিমাইয়ের মা। ডান দিকের জন্য হচ্ছেন সচিমাতা, বা দিকে হচ্ছে বিষ্ণুপ্রিয়া। এই মন্দিরটা এখানে রয়েছে। এই মহাপ্রভু পাড়া গলির ভেতরে কিন্তু পরপর, আপনাদের যেটা বললাম ছোট্ট গলি, কিন্তু গলিটা ঢুকলে মনে হবে যেন বেনারসের ছোট গলিতে ঢুকে পড়েছেন। পাশাপাশি উল্টো দিকে দুদিকেই প্রচুর দোকানপাট। আর এই হলো একটা মন্দির, এই মন্দিরটাও কিন্তু পরপর আমরা দর্শন করতে করতে আসছি। এটা ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরটাও অনেক পুরনো এবং এই মন্দিরটারও অনেক মাহাত্ম্য আছে। এই মন্দিরটা অবশ্যই এখানে এলে মহাপ্রভু পাড়া এই মন্দিরটা দর্শন করবেন। এই মন্দিরটা অবশ্যই ভেতরে যাব আমরা এবং দেখব এখানে রয়েছে মহাপ্রভুর চরণ পাদুকা। এখানে রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর কাঠের মূর্তি, যাকে বিষ্ণুপ্রিয়া দেবী নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের পরে সারা জীবন ধরে পুজো করেছিলেন। এবং রয়েছে চৈতন্যদেবের একটি পাদুকা, সেটিও এখানে পুজো করা হয়। 1510 সালে শ্রী চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণের পর তার বিরহে কাতর হয়ে তার স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবী স্বপ্নাদিষ্ট হয়ে চৈতন্যদেবের একটি মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেন। কথিত আছে যে নিম গাছের তলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল, সেই গাছের কাঠ দিয়েই শিল্পী বংশীবদন এই বিগ্রহটি তৈরি করেন। ধামেশ্বর মন্দির দর্শন করে বেরোলাম। এই গলিটা একটু দেখাচ্ছি, গলির দুপাশে যে দোকানগুলো রয়েছে, যেমন বেনারসে গেলে দুপাশে সরু গলির মধ্যে দুপাশে দোকান পান, ঠিক সেরকমই দোকান রয়েছে। পুজো সামগ্রীর দোকানই বেশি রয়েছে, সেগুলি আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের, যে এই ধরনের দোকান এখানে পেয়ে যাবেন এই গলির ভেতরে। এখন আমরা রয়েছি পোড়ামাতলায়, যেখানে রয়েছে পোড়ামাতা মায়ের মন্দির,
খুব পুরনো বটগাছের নিচে মায়ের পুজো হয়। এখানে মায়ের ঘট পাতা আছে, এখানেই পুজো হয়। সেই পোড়ামা তলায় আমি এখন দাঁড়িয়ে আছি। পোড়ামাতলা মন্দিরটি শতবর্ষ প্রাচীন এক বটগাছের তলায় রয়েছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। চারপাশে গা ছমছমে পরিবেশ মন্দিরটাকে আরও রহস্যময় করে তুলেছে। কথিত আছে এই বটগাছ একসময় নাকি বজ্রপাতের কারণে পুড়ে ছাই হয়ে গেছিল। সেই থেকেই নাকি এখানকার দেবী পোড়ামা নামে পরিচিত। এখানে দেবীর কোনো মূর্তি নেই, ঘটেই মাকে দক্ষিণাকালী রূপে পুজো করা হয়। নবদ্বীপবাসীর কাছে এই দেবী অত্যন্ত জাগ্রত। প্রতিদিন এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। মন্দির চত্বরে রয়েছে ছোট বড় অনেক দোকান, যেখানে দেবীর গয়না থেকে শুরু করে পুজোর ফুল, নৈবেদ্য সবই পাওয়া যায়। পোড়ামায়ের মন্দিরের পাশাপাশি এখানে রয়েছে মা ভবতারিণীর মন্দির ও ভবতারণ শিবের মন্দির। এখানে আসলে দেখবেন রয়েছে অজস্র মানতের সুতো। প্রতিটা সুতোয় যেন জড়িয়ে আছে হাজারো মানুষের আশা ও প্রার্থনা। পোড়ামায়ের মন্দির দর্শন করে সবশেষে চললাম নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ দর্শনে। পৌঁছে গেলাম নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘে। এখানেও রয়েছে তীর্থযাত্রীদের জন্য সুলভ মূল্যে থাকার ব্যবস্থা। এখন বাজে দুপুর 1:30টার মতো, তাই প্রণমানন্দজি মহারাজের মন্দির বন্ধ হয়ে গেছে। আপনারা এতক্ষণ আমার সাথে দেখছিলেন মায়াপুর এবং নবদ্বীপ ভ্রমণ। আমার এই ব্লগটা আজ আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ফিরবো খুব তাড়াতাড়ি অন্য কোনো জায়গার গল্প নিয়ে।